আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ এবং সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম এবং আন্তরিক শুভেচ্ছা। তো আপনারা সবাই কেমন আছেন? যার যার জায়গা থেকে সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি এবং আল্লাহর কাছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটাই দোয়া করি যে আল্লাহ যেন সকল কর্মচারীদেরকে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে ভালো রাখেন। মোহাম্মদ কিবরিয়া লিখেছেন, সঠিক স্যার, অপু চৌধুরী দ্রুত পে স্কেল বাস্তবায়ন চাই। মোহাম্মদ কিবরিয়া, এই জন্য সবাই একসাথে কাজ করতে হবে। তানিয়া আপু লিখেছেন, ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই একটু মেহেরবানি করে লাইভটা শেয়ার করে দেবেন, তাহলে সবাই আমাদের আলোচনা এবং আমাদের কথাগুলি শুনতে পাবে। রেজাউল করিম তুরাব বলেছেন, ইনশাল্লাহ সফলতা আসবেই। সবাই একটু শেয়ার করি, আমরা আরো কিছু ভাই লাইভে যুক্ত হোক। সৈয়দ মোজাম্মেল ভাই লিখেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন সবাই কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন, সবাই একটু কমেন্টস করবেন এবং আপনারা সবাই বেশি বেশি করে দাবি আদায় নিয়ে কমেন্টস করবেন। আমি সবসময় আপনাদেরকে বলি যে আমরা যখন লাইভে আসি, বিশেষ করে ভোরের আলো পেজ থেকে লাইভে আসে, তখন আপনারা কি কমেন্টস করছেন, আপনারা কি দাবি দেওয়া উপস্থাপন করছেন, এগুলি উচ্চ মহল পর্যায় থেকে পর্যালোচনা করা হয় এবং আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দোয়া আশীর্বাদে আপনাদের এই ভোরের আলো পেজটা একেবারে উচ্চ মহল থেকে সকলে অবজারভেশনে রাখে এবং সকলে আমাদের এই পেজটা ফলো করে এবং আমরা কি দাবি দেওয়া করি সেগুলি অবজারভেশন করা হয়। তাই আপনারা সবাই একটু বেশি বেশি করে আপনারা সবাই কমেন্টস করবেন দাবি দেওয়াগুলি নিয়ে। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে বর্তমানে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন, মানে আমার সংগঠন, মাঠ পর্যায়ে আপনাদের জন্য কাজ করে যাচ্ছে। এছাড়া আর কোনো সংগঠনকে আমরা দেখতে পাচ্ছি না। অথচ আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের মধ্যে অনেকগুলি সংগঠন ছিল। আপনারা তো নিশ্চয়ই জানেন, মনে আছে যে দাবি আদায় ঐক্য পরিষদ নামের আমাদের একটা সংগঠন ছিল, যেখানে সকল সংগঠন একত্রিত ছিল। এই যে 15% বিশেষ ভাতা ঘোষণা করার পর থেকে আর অন্য কোনো সংগঠনগুলোকে আমরা মাঠে দেখতে পাচ্ছি না। আমাদের অন্যান্য সংগঠনগুলোর মধ্যে অন্যতম ছিল 11 থেকে 20 ফোরাম, যেটা মাহমুদ ভাই এবং লুৎফত ভাইয়ের সংগঠন। তারপরে 17 থেকে 20 গ্রেড একটি সংগঠন, কর্মচারী সমিতি, যেটা রফিকুল আলমের সংগঠন। বিশ্ববিদ্যালয় 4র্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়ন, যেটা সেলিম ভাইয়ের সংগঠন। 3য় শ্রেণীর কর্মচারী সমিতি, যেটা সালজার রহমান ভাইয়ের সংগঠন। সরকারি গাড়ি চালক সমিতি, তারপরে 4র্থ শ্রেণীর অনেকগুলি সংগঠন, এরপরে সমন্বয় পরিষদ, তারপরে আরো অনেকগুলি সংগঠন আছে। সকল সংগঠনের নাম সবসময় মনে থাকে না। অথচ দাবি আদায় ঐক্য পরিষদ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল যে প্রত্যেকটা সংগঠন থেকে আলাদা আলাদাভাবে আমাদের এই কর্মচারীদের দাবি দেওয়া প্রস্তাবনা আকারে যাতে কমিশনে জমা দেওয়া হয়। আমরা প্রত্যেকটা সংগঠন থেকে আমাদের যে প্রস্তাব আমরা জমা দিয়েছি তার আশেপাশে কম বেশি করে প্রস্তাব যেন সকলেই জমা দেয়। এতে করে আমাদের এই দাবি দেওয়াগুলি অনেক বেশি শক্তিশালী হতো, অনেক বেশি জোরালো হতো এবং সরকারের প্রতি একটা চাপ সৃষ্টি হতো যে সকল সংগঠন মিলে যে চাওয়াটা চাচ্ছে, যে দাবিগুলি দিচ্ছে বা যে প্রস্তাবনা দিচ্ছে, সেগুলি তাহলে বাস্তবায়ন করতে হবে। কিন্তু দেখুন, পে কমিশন গঠন হয়েছে 24শে আগস্ট। 1 জুলাই থেকে তো আমরা মহার্ঘ 15% বিশেষ ভাতা পেয়েছি। 24শে আগস্ট আমাদের পে কমিশন গঠন হয়েছে। আগস্টের পরে দেখেন, আগস্টের পরে জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এখন এই যে এতগুলি মাস, আগস্ট না, জুলাইয়ের আগে কি ছিল? জুন। 24শে জুন গঠন হয়েছে, দুঃখিত, 24শে জুন গঠন হয়েছে। জুনের পরে জুলাই গেল, আগস্ট গেল, এখন সেপ্টেম্বরও যেতে বসছে। অথচ আজ পর্যন্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন ছাড়া আর কোনো সংগঠন
আমাদের এই দাবির, কর্মচারীদের দাবি দেওয়ার প্রস্তাব পে কমিশনে জমা দিতে পারেনি। অথচ আমরা ফেসবুকে দেখতে পাচ্ছি বিভিন্ন সংগঠন বলে বেড়াচ্ছে আমরা সংবাদ সম্মেলন করেছি, এটা করেছি, সেটা করেছি, ওটা করেছি। আরে ভাই, কে না করছে? কোন সংগঠন করে নাই? সবাই মিলেই তো আমরা করছি, এককভাবে তো আর করি নাই। আমরা 7ই ফেব্রুয়ারি শহীদ মিনারে মহাসমাবেশ করেছি, আমরা শাহবাগে আমরা পুলিশের জলকামান খেয়েছি, আমরা 1 মে শাহবাগে কর্মসূচি পালন করেছি, আমরা প্রেস ক্লাবের সামনে একাধিকবার মানববন্ধন করেছি, সংবাদ সম্মেলন করেছি, প্রেস ব্রিফিং করেছি, সবই তো আমরা করেছি। সেখানে তো সকল সংগঠনগুলোই ঐক্যবদ্ধ ছিল, একত্রেই তো আমরা কাজগুলি করেছি। কিন্তু এখন কেন আমরা করছি না? এখন কেন সেই সংগঠনগুলি মাঠে নেই? তাহলে আমরা সরকারের কাছে কি বুঝবো বলেন? আমাদের ভাবমূর্তিটা সরকারের কাছে কতটুকু স্ট্রং হবে? একমাত্র ফেডারেশন এই পে কমিশন চেয়ারম্যান মহোদয়ের সাথে সশরীরে সাক্ষাৎ করে দাবি দেওয়ার প্রস্তাবনাগুলো আমরা চেয়ারম্যান মহোদয়ের সরাসরি হাতে দিয়েছি। ওই আর তো কোনো সংগঠন আজ পর্যন্ত পে কমিশনে কোনো দাবির প্রস্তাব জমা দিতে পারলো না। অথচ আপনারা জানেন যে পে কমিশনের চেয়ারম্যান মহোদয় প্রধান উপদেষ্টার কাছে অঙ্গীকার করেছেন, স্পষ্ট করেছেন গত 14ই আগস্ট যে নির্ধারিত 6 মাসের আগেই বেতন কাঠামো চূড়ান্ত হবে। বেতন কাঠামো ঠিকই চূড়ান্ত হবে, কিন্তু আমাদের দাবি দেওয়ার প্রতিফলন কতটুকু হবে সেটাই হলো আসল কথা। পে কমিশন হবে ইনশাআল্লাহ, পে কমিশন হবে, পে স্কেল হবে, সরি পে কমিশন না, পে স্কেল হবে, পে স্কেল অবশ্যই হবে এবং ডিসেম্বরের মধ্যে প্রজ্ঞাপন হবে। কিন্তু বিষয়টা হচ্ছে আমাদের দাবি দেওয়া কতটুকু বাস্তবায়ন হবে, এটাই হলো মূল বিষয়। কারণ আপনারা দেখেন, এই দাবিটা, পে স্কেলটা বাস্তবায়ন হলে যেটাই দেখ সেটা কিন্তু 14 লক্ষ কর্মচারী ভোগ করবে। কিন্তু এই দাবিগুলো তুলে ধরার ব্যাপারে আপনাদের কারো সারা শব্দ নেই। এই যে 140 জন লাইভে আছে, আমি যখনই লাইভে আসি দেখি এই 140 জন, 200 জন, 300 জন, এই কয়জনই কি আমরা সরকারি কর্মচারী? এই কয়জনই কি আমাদের দাবি দেওয়াগুলি প্রচার করবে? আর এই 300 জন মানুষ, 150 জন মানুষ দাবি দেওয়া প্রচার করলেই কি আমাদের কাঙ্ক্ষিত দাবি দেওয়া পূরণ হবে? আপনারা কি বলেন? আপনারা একটু কমেন্ট করে আমার সাথে কথা বলেন। আপনারা যারা আমার কথাগুলি শুনছেন, আপনারা একটু মেহেরবানি করে কমেন্টস করে আমার সাথে কথা বলেন, তাহলে আমি আপনাদের সাথে কথা বলে মজা পাবো। আমরা দাবিগুলি বাস্তবায়ন হলে 14 লক্ষ কর্মচারী পাবে। কিন্তু মনে করেন যদি এমনটা হয় যে গ্রেড 20টাই রইল, একটাও কমলো না, আর এখন 20তম গ্রেড 8,000 টাকা, এটাকে ডাবল করে দিল 16,000 টাকা, 20তম গ্রেড 16,000 টাকা করে প্রজ্ঞাপন দিল, কেমন লাগবে তখন আপনাদের? অথচ 20তম গ্রেডে চাকরি করে এরকম কর্মচারীর সংখ্যা কয় লক্ষ আপনারা বলেন? আমি বলবো না, আপনারা বলেন যে 20তম গ্রেডে, শুধু 20তম গ্রেডে চাকরি করে এরকম লোকের সংখ্যা কত লক্ষ? নাই, এই মানুষগুলি নেই আমাদের। তাহলে এই যে আপনারা যারা নিচের গ্রেডে চাকরি করেন, বিশেষ করে বৈষম্যের শিকার হন কারা? নিচের গ্রেডের চাকরিজীবীরা। এই মুহূর্তে কিন্তু রাস্তায় আন্দোলন চলবে না, এই মুহূর্তে কিন্তু ওই সচিবালয় ঘেরাও চলবে না, এই মুহূর্তে আপনি শাহবাগে আন্দোলন করতে পারবেন না, এই মুহূর্তে আপনি শহীদ মিনারে আন্দোলন করতে পারবেন না। কেন পারবেন না? আপনি 15% বিশেষ ভাতা ভোগ করছেন, আপনার জন্য পে কমিশন গঠন হয়েছে, আপনার জন্য পে কমিশন কাজ করছে, আপনার জন্য দ্রুত পে স্কেল ঘোষণা হবে। তাহলে আপনি কেন আন্দোলন করবেন? কিসের জন্য আপনি আন্দোলন করবেন? হ্যাঁ, আন্দোলনটা হচ্ছে আপনাদের এই জন্য যে 2টা পে স্কেলের টাইম অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি 2টা পে স্কেল পেতাম, একটা 2020 সালে আর একটা এই 2025 সালে পেতাম। আচ্ছা আপনারা বলুন তো, 8,250 টাকার স্কেলটা যদি 2টা পে স্কেল পেতাম তাহলে কত দাঁড়াতো? আপনারা একটু কমেন্টস করেন না ভাই। 2টা পে স্কেল পেলে 8,250 টাকা কোথায় দাঁড়াতো?
তাহলে সেই অনুযায়ী আমরা বাংলাদেশের সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আমরা যে সর্বনিম্ন প্রস্তাব করেছি ৩৫,০০০ টাকা, এখানে কি কোনো বৈষম্য আছে? আপনারা একটু বলুন তো, এখানেও কি কোনো বৈষম্য আছে? আরে এখন তো আপনি পাচ্ছেন 1:10 অনুপাতে। এখন আমরা যে বেতনটা ক্যারি করছি, এখন যে বেতনটা আমরা পাচ্ছি, এটা হচ্ছে 1:10, অর্থাৎ ৮,০০০ টাকার 10 গুণ হলো ৮০,০০০ টাকা। ৮,০০০ টাকার 10 গুণ হলো ৮০,০০০ টাকা। তাহলে আপনি এখন বেতন পাচ্ছেন 1:10 অনুপাতে। আর আমরা বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন এই বৈষম্যকে কমিয়ে আনার জন্য আমরা প্রস্তাব করেছি ৩৫,০০০ টাকা। আমরা কি এটা বেশি দাবি করেছি? অথচ অনেকেই ফেসবুকে লেখে এতেও নাকি বৈষম্য হবে। কেন বৈষম্য হবে? আমরা উপরের কর্মকর্তাদেরকে ১,৪০,০০০ টাকা কেন প্রস্তাব করলাম? আচ্ছা, বেলাল রহমান ভাই লিখেছেন, মালিক ভাই শুক্রবারে কি সংবাদ সম্মেলন হবে? না ভাই, শুক্রবারে আমরা সংবাদ সম্মেলন করতে পারতেছি না, কারণ আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ২৫,০০০ টাকা বাজেট, কিন্তু সেই টাকাটা আমরা এখনো সংগ্রহ করতে পারি নাই। কারণ এতদিন পর্যন্ত আমরা কারো কাছে সহায়তা চাই নাই। এতদিন পর্যন্ত আমরা কর্মসূচি দিয়েছি নিজের টাকায়, কেন্দ্রীয় নেতারা নিজেদের পকেটের টাকা দিয়ে। প্রথমত আমাদের সভাপতি সাহেবের বাবা মারা গেছেন, তিনি অনেক পেরেশানিতে আছেন, এবং আরো অন্যান্য যে কেন্দ্রীয় নেতারা রয়েছে যারা পকেটের টাকা খরচ করে, এরকমই লোকের সংখ্যা খুব কম, তারা সবাই অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে। তারা সবাই বলছে আমরা মাপ চাই, এই কর্মচারী জাতির জন্য আমরা পকেটের টাকা আর খরচ করব না। এখন আমরা আপনাদেরকে বলেছিলাম এখন থেকে কর্মসূচি হবে আপনাদের টাকায়, কিন্তু আপনারা আমাদের দিকে সেই সহযোগিতার হাত বাড়ান নাই। আপনারা সেই সহযোগিতার হাত বাড়ান নাই। আরে ভাই, ২৫,০০০ টাকা যদি ২৫ জনে দেয় ১,০০০ টাকা করে, তাহলে ২৫,০০০ টাকা হয়ে যায়। বাংলাদেশে কি ১,০০০ টাকা করে দেওয়ার মতো কর্মচারী ২৫ জন নেই? ১,০০০ বাদ দিলাম, যদি ৫০০ টাকা করে ৫০ জন মানুষ দেয়, তাহলেও ২৫,০০০ টাকা হয়। আমাদের কি ৫০ জন মানুষ ৫০০ টাকা করে দেওয়ার ক্ষমতা নেই? ৫০০ টাকা বাদ দিলাম, যদি ২৫০ টাকাও করে মানুষ প্রত্যেকে দেয়, তাহলে ১০০ জন মানুষ লাগে। ১০০ জন মানুষ কি আমাদের নেই? আপনারা আমার লাইভেও তো আছেন ২০০ জন, তাহলে ২৫০ টাকা করে দেওয়ার ক্ষমতা আপনাদের নেই? আপনারা যদি ১,০০০ টাকা প্রত্যেকে দেন আপনাদের দাবি বাস্তবায়নের জন্য প্রোগ্রাম করতে, আপনি হয়তো একটা মাস কষ্ট হবে, কিন্তু যদি আমাদের কাঙ্ক্ষিত দাবি বাস্তবায়ন হয়, তাহলে তো আপনি সারা বছর ৫ বছর ভালো থাকবেন। আপনি ১,০০০ টাকা সহায়তা দিলে হয়তো একটা মাস আপনার চলতে কষ্ট হবে, কিন্তু ৫টা বছর তো আপনি ভালো থাকবেন, পরিবার নিয়ে সচ্ছলভাবে থাকবেন, তাই না? আপনাদেরকে আর কিভাবে বুঝাবো? মূল কথায় আসি। এখন কথা হচ্ছে যে আমরা যে 1:4 অনুপাতে সর্বনিম্ন ৩৫,০০০ এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা দাবি করেছি। এখন অনেকেই প্রশ্ন করছে আমরা সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা কেন দাবি করছি? আরে ভাই, যে এখন ৭৮,০০০ টাকা বা ৮০,০০০ টাকা বেতন পাচ্ছে, যে সচিব বেতন পাচ্ছে, যদি ২টা পে স্কেল হতো, তাহলে ৮,০০০ টাকার স্কেলটা যদি ৩৩,০০০ টাকায় যায়, তাহলে ২টা পে স্কেলে ৭৮,০০০ টাকার স্কেলটা ১,০০,০০০ টাকার উপরে যেত না? আর আপনি 1:4 অনুপাতে যদি আপনি বেতন নির্ধারণ করতে যান, তাহলে সর্বনিম্ন যদি আপনি ৩৫,০০০ টাকা ধরেন, তাহলে সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা তো অটোমেটিক্যালি হয়ে যায়। নাকি আপনি কর্মচারী যারা আমাদের বেতন ভাতা পাস করবে, যে সমস্ত আমলা সচিব আমাদের বেতন ভাতা পে স্কেল বাস্তবায়ন করবে, তারা যদি সুবিধা না পায়, তারা যদি ভালো না পায়, তাহলে কি আমাদের ভালোটা তারা পাস করবে? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে কি জানেন, উপরে যারা কর্মকর্তা তারা যত পাক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের চাওয়াটা যাতে আমরা পাই। আমাদের চাওয়া হচ্ছে 1:4 অনুপাতে, আর আমরা 1:4 অনুপাত চেয়েছি। আদৌ কি 1:4 অনুপাতে হবে তার কোনো নিশ্চয়তা আছে? 1:5 হতে পারে, 1:6 হতে পারে, 1:7 হতে পারে, 1:8 হতে পারে,
অথবা 1:10, এখন যেভাবে আপনারা বেতন পাচ্ছেন 1:10, সেই 1:10 অনুপাতেও তো হতে পারে। আমাদের চাইতে অসুবিধা কোথায়? আমাদের চাইতে অসুবিধা কোথায়? তাহলে আপনারা দায়িত্বশীল মানুষরা যদি প্রচার করেন যে 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা ঠিক আছে, কিন্তু 1,40,000 টাকা এটা হলে বৈষম্য হবে, আপনার বাড়বে, তার বাড়বে না? তা আপনি তার না বাড়াইয়া আপনাকে বাড়াইয়া দিবে? আপনি সচিব যারা আছে বর্তমানে, তারা নিজেরটা না বাড়াইয়া আমাদেরটা বাড়াইয়া দিবে ভাই? তারা 5 লাখ নেক, তাতে তো আমার কিছু যায় আসে না, আমি 35,000 টাকা যেন আমি পাই। তারা ঠিকই 5 লাখ নিল, আপনারা যদি 15,000 টাকা ধরাইয়া দেয় তাহলে কি করবেন? আঙ্গুল চুষবেন? কর্মকর্তারা যদি ঠিকই 1,40,000 বা 1.5 লক্ষ টাকা নেয় 1:10 অনুপাতে, আর আপনারা যদি সর্বনিম্ন 15,000 টাকা ধরাইয়া দেয়, কি করবেন? আপনারা তো এখন শীতের মতো খাতা গায়ে দিয়া বাসায় ঘুমাইতেছেন, একটা দাবির কথা প্রচার করেন না, একটা দাবিতে কমেন্টস করেন না, একটা দাবিতে লাইক দেন না, কিভাবে আপনাদের দাবিগুলি প্রচার হবে? আমরা যারা দায়িত্বশীল মনে করি, যারা আমরা ফেসবুক মিডিয়াতে বিভিন্ন ভাবে আমাদের দাবি দেওয়ার কথাগুলি উপস্থাপন করছি, তারাই যদি কর্মচারীদেরকে কনফিউশন করে ফেলি যে 1:4 অনুপাতে 1,40,000 টাকা হলে বৈষম্য বাড়বে, তাহলে কর্মচারীরা কি করবে? কারণ অনেক কর্মচারী আমাদের উপরে ডিপেন্ড করে, আমাদেরকে ভরসা করে, আমাদের কথায় তারা স্বস্তি পায়, আমাদেরকে তারা বিশ্বাস করে। এখন আমরাই যদি তাদেরকে কনফিউশন করে ফেলি, দিস ইজ ভেরি ব্যাড, ভেরি ব্যাড। তা আমি আপনাদেরকে বলবো যে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে যে দাবিটা পে কমিশনে জমা হয়েছে, যে ভাতাগুলি আমরা উল্লেখ করেছি, এর অর্ধেকও যদি বাস্তবায়ন হয়, তাও কর্মচারীরা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবে। কিন্তু আপনারা যদি সহযোগিতা আমাদেরকে না করেন, আজকে একবারে বলতে দ্বিধা নেই রে ভাই, আজকে টাকার অভাবে আমরা প্রেস ব্রিফিং করতে পারতেছি না, আপনাদেরকে বলতেছি আপনারা সহযোগিতা করেন কি? 100 টাকা পাঠান। আরে ভাই, কথার কথা, 100 টাকা যদি দেয় সবাই মিলে অনেক টাকা হয়, এটা আমরা কথার কথা বলেছি, তাই বলে আপনি 100 টাকা পাঠাবেন? তাহলে 100 টাকা করে টোকাইতে হইলে তো আমাকে 2,500 মানুষ লাগবে, 25,000 টাকা জোগাড় করতে হলে 2500 মানুষ লাগবে, তাহলে 2,500 মানুষ এর কাছে কি আমি খেলি ঘরে ঘরে ঘুরে ঘুরে আমরা খেলি আপনাদের কাছে সাহায্য চাইবো? আমরা তো আপনাদের কাছে ভিক্ষা চাইনি যে আমাদেরকে ভিক্ষা দেন। আপনার দাবি বাস্তবায়নের জন্য, আপনার বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা কর্মসূচি দেব, আন্দোলন করব। সেখানে আপনি 2-4-500 টাকা দিয়ে সহযোগিতা করতে পারতেছেন না, অথচ আপনি 35,000 টাকা দাবি করছেন। এমনি এমনি দাবি বাস্তবায়ন হয়ে যাবে বলেন? আপনারা আমাকে অনেকেই বলেন যে ভাই আপনি লাইভে এসে কেন সেন্টিমেন্টাল হয়ে যান। সেন্টিমেন্টাল হওয়ার মতো কাজ করছি আমরা, সেন্টিমেন্টাল হওয়ার মতো কাজ করছি আমরা। আমরা তো কারো কাছে বলি নাই যে ভাই আমাদেরকে ভিক্ষা দেন, আর আপনারা টাকা দিলে সেই টাকা নিয়ে আমরা কেউ কক্সবাজার ঘুরতে যাব না। আপনাদের কাজই আমরা করব। আপনারা, আপনাদের মধ্যে এই বিশ্বাসটুকু নেই যে এই যে আমরা এই 7ই ফেব্রুয়ারি মহাসমাবেশ করেছি, আমরা 1 মে মানে সমাবেশ করেছি, আমরা এই যে মানববন্ধন করি, প্রেস ক্লাবে আমরা এই যে সংবাদ সম্মেলন করি, এগুলির জন্য কি কখনো আপনাদের কাছে আমরা টাকা চেয়েছিলাম? না আপনারা কেউ টাকা দিয়েছেন? বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন কখনো কি আপনাদের কাছে হাত পেতেছিল, সাহায্য চেয়েছিল যে ভাই আমাদেরকে সহযোগিতা করেন? আজকে কেন আপনাদের সহযোগিতা চাচ্ছি? আপনাদের তো বোঝা উচিত, আপনাদের বোঝা উচিত যে আমরা কেন আপনাদের কাছে সহযোগিতা চেয়েছি। আপনারা বুঝুন যে পকেটের টাকা খরচ করে আন্দোলন করতে কত কষ্ট লাগে। আপনারা 2-4-500 টাকা দিতে আপনাদের কত কষ্ট হয়, আর আমরা হাজার হাজার টাকা তাহলে কিভাবে খরচ করি আপনাদের আন্দোলনের জন্য, আপনাদের বেতন ভাতা বৃদ্ধির জন্য আমরা কিভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে আসছি। আমাদের টাকার প্রতি মায়া নেই, আমাদের পরিবার নেই, আমাদের ছেলে মেয়ে নেই, তাদের হক নষ্ট করে যে টাকা আপনাদের পিছনে আন্দোলনে খরচ করেছি, সেই টাকা দিয়ে আমার পরিবারে আমি ভালো একটা কাজ করতে পারতাম, ছেলে মেয়েদেরকে ভালো খাওয়াইতে পারতাম, ভালো পোশাক দিতে পারতাম।
আপনারা জানেন জিপিএফ থেকে লোন নিয়ে পর্যন্ত আপনাদের এই আন্দোলনে আমরা খরচ করেছি, অথচ আপনারা মজা পাচ্ছেন। তো যাই হোক ভাই, আমি আপনাদের কাছে যে বিষয়টা তুলে ধরার জন্য বলতেছি, এই মুহূর্তে সকল সংগঠনের মাঠে আসা উচিত। আপনি অতীতে কি করছেন সেটা কিন্তু কেউ দেখবে না। এই পে স্কেলের প্রজ্ঞাপনের আগ পর্যন্ত যে সংগঠনগুলি মাঠে থাকবে তারাই কিন্তু হিরো হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন যে শেষ পর্যন্ত যারা এই পে স্কেলের প্রজ্ঞাপন হওয়ার আগ পর্যন্ত এই পে স্কেল হওয়ার আগ পর্যন্ত যে সংগঠনগুলি মাঠে থাকবে আমরা বুঝবো সেই সংগঠনগুলাই কর্মচারীদের মঙ্গল চায়, কর্মচারীদের ভালো চায়। আপনি ঘরে বসে থেকে খাতামুড়া দিয়া বলবেন আমি হেই করছি সেই করছি, এগুলি পাবলিক খাবে না। আপনি আগে করছেন, সবাই করছে, একা করেন নাই কেউ, সবাই করছে। কিন্তু সবাই করলেও এখন কোথায় আপনি বলেন? সবাই করলেও এখন কোথায় আপনারা? তাসলিমা আক্তার, আমি পিনে একটা নাম্বার দিয়ে রেখেছি, এই নাম্বারটা আপনারা সবাই তুলে নিন, অথবা আমাকে ইনবক্স করেন, ইনবক্সে আমি নাম্বার দিয়ে দিব। যারা আমার নাম্বার চাচ্ছেন, বিশেষ করে বিকাশ নাম্বার চাচ্ছেন, আমি এই যে পিনে রেখেছি, আপনারা এখান থেকে তুলে নেবেন, অথবা আমাকে ইনবক্স করেন, আমি ইনবক্সে নাম্বার দিয়ে দিব। আমরা যে দাবিগুলি তুলে ধরেছি যে 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 এবং সর্বোচ্চ 1,40,000 টাকা, এর মধ্যে কি কোনো বৈষম্য আছে? আপনারা মনে করেন যে না, এর মধ্যে বৈষম্য আছে? জি, আমি স্ক্রিনে আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। যারা নাম্বার চাচ্ছেন স্ক্রিনে আমি আমার নাম্বার দিয়েছি। যে নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারটা বিকাশও আছে এবং নগদও আছে, ঠিক আছে? এবং আমরা যে মেডিকেল ভাতা 10,000 টাকা চেয়েছি, 6 সদস্য বিশিষ্ট পরিবারের জন্য আমরা মেডিকেল ভাতা 10,000 টাকা চেয়েছি, 2 সন্তানের জন্য আমরা 6,000 টাকা চেয়েছি, এবং যাতায়াত ভাতা 3,000 টাকা চেয়েছি, এবং
আমরা যাতায়াত ভাতা 3000 টাকা চেয়েছি এবং টিফিন বা যেটা লাঞ্চ আমরা বলি, টিফিন অথবা লাঞ্চ, এটা আমরা পার ডে 2000 টাকা চেয়েছি। যদি 2000 টাকা করে আমাদেরকে লাঞ্চ ভাতা দেয়া হয়, 200 টাকা করে, যদি 200 টাকা করে পার ডে লাঞ্চ ভাতা দেয়া হয়, তাহলে আপনার মাসে হলো 26 দিন। তাহলে 26 দিনে 200 টাকা করে দিলে 5200 টাকা হয়। যেহেতু শনিবারেও অফিস খোলা থাকে স্বাস্থ্য ক্ষেত্রে, কোনো কোনো ক্ষেত্রে আপনার 200 টাকা ধরি, কোনো কোনো ক্ষেত্রে শনিবারও অফিস খোলা থাকে, তাহলে সেই হিসাবে 26 দিন আমরা 200 টাকা করে দিলে 5200 টাকা হয়। তাহলে আমরা টিফিন ভাতা পার ডে আমরা 200 টাকা করে চাচ্ছি। এবং আমাদের অন্যতম যে দাবিগুলি হচ্ছে, সে দাবিগুলি হচ্ছে আমরা সকল প্রকার ব্লক পোস্ট বাতিল চাই এবং যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই। পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আমরা ফিরে চাই। পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল ও সিলেকশন গ্রেড আমরা ফেরত চাই। এবং আরেকটা যেটা গ্রহণযোগ্য দাবি, সেটা হচ্ছে আমরা বাড়িঘর নির্মাণ অথবা ফ্ল্যাট ক্রয়, এটার জন্য আমরা সহজ কিস্তিতে আমরা 40 থেকে 90 লক্ষ টাকা গ্রেড ভিত্তিক অনুযায়ী, গ্রেড ভিত্তিতে আমরা 40 থেকে 90 লক্ষ টাকা, আব্দুল মোমেন ভাই, এটা আমার পার্সোনাল নাম্বার, এই যে আমার গ্রেড ভিত্তিক আমরা 40 থেকে 50 লক্ষ 90 লক্ষ টাকা আমরা গৃহ লোন চাইছি। এই লোনটা কর্তনের ক্ষেত্রে গিয়ে আমরা কর্মচারীদের ইচ্ছা অনুযায়ী, মানে সে তার যে বেতন পায় সেই বেতন থেকে যেই টাকা কাটলে তার সংসার চলতে সমস্যা হবে না, সেইটুকু পরিমাণ কর্তন করবে। এবং যে টাকাটা থেকে যাবে, মানে তার চাকরিকালীন সময়ের মধ্যে যে টাকাটা কাটা যাবে না, সেই টাকাটা যেন সেটেলমেন্ট থেকে কর্তন করার সুযোগ থাকে। এখন কিন্তু সেটেলমেন্ট থেকে কাটার সুযোগ নেই। আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা? ঠিক আছে, যে আমরা লোন চাকরিকালীন টাইমের মধ্যে যদি কর্তন করার সুযোগ না থাকে, তাহলে সেই লোনটা যেন ফাইনাল সেটেলমেন্ট থেকে কাটার সুযোগ থাকে। এটা একটা বিশাল দাবি। আর একটা দাবি হচ্ছে আমরা এখন 90% পেনশন পাই, এই 90% পেনশনের জায়গায় আমরা শতভাগ পেনশন দাবি করছি। এবং এখন বর্তমানে 50% পেনশন 50 ভাগ সরকার রেখে দেয়। আগে যে 2015 সালের পূর্বে যে বিধানটা ছিল, সেটা হচ্ছে শতভাগ পেনশন কর্মচারীরা চাইলে উত্তোলন করে নিতে পারত, শতভাগ পেনশন চাইলে সবাই তুলে নিয়ে যেতে পারত। কিন্তু এখন আপনাকে পেনশন সরকারের কাছে রাখা হইলো বাধ্যতামূলক। তাহলে ধরুন আপনি সারা জীবন চাকরি করলেন, চাকরি করার পরে আপনি অবসরে গেলেন, অবসরে যাওয়ার 6 মাসের মাথায় যদি আল্লাহ না করুক আপনি মারা গেলেন, বা কোনো কর্মচারী অবসরে যাওয়ার 6 মাসের মাথায় সে মারা গেল, তাহলে তার ওই 50% কিন্তু সে আর পেল না, ওটা সরকারের কাছে থেকেই গেল। তাহলে এটা সে পরিবারকে ঠকালো, এইটা তাহলে পরিবারকে ঠকানো হলো। এবং ওই লোকটা যদি তার শতভাগ পেনশন উত্তোলন করে নিয়ে যায়, তাতে সরকারের তো কোনো ক্ষতি নেই, ওটা তো তার টাকা, তার সারা জীবনের পাওনা টাকা, তাই না? অনেক কর্মচারী আছে তারা সারা জীবনেও একটা ফ্ল্যাট কিনতে পারে না বা একটা বাড়ি বানাতে পারে না। তাদের সকলেরই আকাঙ্ক্ষা থাকে, কাঙ্ক্ষিত চাওয়া থাকে যে আমি অবসরে যাওয়ার পর আমি সেটেলমেন্টে যে টাকাটা পাবো সেইটা দিয়ে আমি গ্রামের বাড়িতে ভালো একটা ঘর বানাবো, আমি আমার মেয়েকে বিয়ে দেব, আমি আমার ছেলেকে বিয়ে দেব। ঠিক আছে, এরকমের অনেকেরই স্বাদ থাকে, যে স্বাদগুলি তারা পূরণ করতে পারে না। কারণ 2015 সালের পূর্বে আপনি যদি 40 লক্ষ টাকা এককালীন পেতেন, এখন আপনি পাবেন সেই 40 লক্ষ টাকার মধ্যে 20 লক্ষ টাকা, আর 20 লক্ষ টাকা সরকারের কাছে থেকে যাবে। এখন আপনি যদি 6 মাসের মধ্যে মারা যান, তাহলে ওই 20 লক্ষ টাকা আপনি আর ফেরত পাবেন না, পেনশন পাবেন। আর আমি পেনশন দিয়ে কি করব? আমি যদি না বাঁচি, আমি যদি বেঁচেই না থাকি, তাহলে আমি পেনশন দিয়ে কি করব? কথাটা কি আপনারা বুঝতে পারছেন কিনা? যে শতভাগ পেনশন কর্মচারীরা যাতে চাইলেই উত্তোলন করতে পারে। কারণ একজন কর্মচারী অবসরে যাওয়ার 6 মাসের মধ্যে যদি সে মারা যায়, তাহলে সে কিন্তু আর ওই 50% টাকা সরকারের কাছ থেকে পাবে না। যেই টাকাটা সে শতভাগ পেনশন যদি উত্তোলন করে নিয়ে যেত, তাহলে অন্তত সে মারা গেলে ওই টাকাটা তার পরিবারের কাছে থাকতো, ওই টাকাটা তার পরিবার পেত। এখন কিন্তু সেটা পাচ্ছে না।
ধরুন একজন কর্মচারী 60 লক্ষ টাকা এককালীন পেত, অবসরে গিয়ে ফাইনাল সেটেলমেন্টে 60 লক্ষ টাকা পেত। 2015 সালের পূর্বে যে নিয়ম ছিল সেই নিয়ম অনুযায়ী সে 60 লক্ষ টাকা পেত, এবং পেনশন শতভাগ যদি সে উত্তোলন করে নিয়ে যেত তাহলে 60 লক্ষ টাকা পেত। কিন্তু 2015 সালের পর থেকে সেই 60 লক্ষ টাকা থেকে এখন সে 30 লক্ষ টাকা পাবে, আর বাকি 30 লক্ষ টাকা সরকারের ফান্ডে থাকবে। এখন আমার প্রশ্ন হচ্ছে, ওই কর্মচারী যদি অবসরে যাওয়ার 6 মাসের মাথায় মারা যায় কিংবা কোনো জটিল রোগে আক্রান্ত হয়, তাহলে সে কি দিয়ে চিকিৎসা করবে? তাই আমরা বলবো ওই 30 লক্ষ টাকাও যাতে সে একসাথে, সরকারি কর্মচারীরা চাইলেই যাতে তার শতভাগ পেনশন উত্তোলন করতে পারে, অথবা কোন সরকারি কর্মচারী যদি চায় যে তার পেনশন উত্তোলন করবে না, সরকারের কাছেই থাকবে, তাহলে সেটাই থাকবে। এই দাবিগুলি আপনারা বেশি বেশি করে প্রচার করুন যে আমরা শতভাগ পেনশন উত্তোলন চাই। বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশের সরকারি কর্মচারীদের সবচাইতে বেশি ক্ষতি করেছে। 2015 সালের পূর্বে শতভাগ পেনশন উত্তোলনকে তারা বাধ্যতামূলক 50% পেনশন গচ্ছিত রাখার তারা সিদ্ধান্ত নিয়েছে। 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড, এই 4টা স্কেলকে বাদ দিয়ে তারা 2টা উচ্চতার স্কেল চালু করেছে, যেগুলি কর্মচারীদের জন্য অনেক ক্ষতি হয়েছে। যে সকল কর্মচারীরা পদোন্নতি পায় না, যে সকল কর্মচারীরা পদোন্নতি নেই, তাদের জন্য এইটা একটা কালো আইন হিসেবে দাঁড়িয়েছে। যে সকল কর্মচারীরা পদোন্নতি পায় না কিংবা ব্লক পোস্টে চাকরি করছে, তাদের গ্রেড পরিবর্তনের একমাত্র সুযোগ ছিল টাইম স্কেল। তা আমি 15 বছরের মধ্যে 3টা টাইম স্কেল এবং একটা সিলেকশন গ্রেড, আমি 4টা স্কেল পেতাম, মানে আমার 4টা গ্রেড পরিবর্তন হতো। আর সেইটাকে কর্মচারীদেরকে বঞ্চিত করে তারা 16 বছরে 2টা স্কেল চালু করেছে। কর্মচারীদের উপকার করলো না ক্ষতি করলো? আপনারা বলেন, কর্মচারীদের উপকার করলো না ক্ষতি করলো? তাহলে আমরা কি চাই এখন? আমাদের চাওয়াটা কি? আমরা 14 লক্ষ কর্মচারী, আমরা চাই সকল সুযোগ সুবিধা। পে স্কেল চাই না এমন কোনো কর্মচারী নাই, কিন্তু দাবিটা প্রচার করার জন্য কেউ নেই। আজকে 2 টাকা দিয়ে সাহায্য করার জন্য কেউ নেই। শুধু মুখে বলে, আপনারা শুধু মুখেই বলেন মালেক ভাই আপনাদের পাশে আছি, সাথে আছি। আমি তো আপনাদের সাথেও দেখি না, পাশেও পাই না। যদি সাথে থাকেন আর পাশে পাইতাম, তাহলে আজকে এই সামান্য টাকার জন্য আমাদের কর্মসূচি আটকে থাকতো না। আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে যদি আমরা 15-16 হাজার টাকাও কালেকশন করতে না পারি, মানে আগামীকালের মধ্যে যদি আমরা 10-15 হাজার টাকাও কালেকশন করতে পারি, তাহলে বাকি টাকা আমরা পকেট থেকে ভরে আগামী শনিবার আমরা প্রেস ক্লাবে প্রোগ্রাম করব। যদি আগামী কালকের মধ্যে আমরা 15-16 হাজার টাকা কালেকশন করতে পারি, তাহলে আগামীকাল বিকালে প্রেস ক্লাবে হল বুকিং করে শনিবারে আমরা এই প্রেস ব্রিফিং করে আমরা সরকারের কাছে আমাদের দাবি দেওয়াগুলি আমরা উপস্থাপন করতে পারবো। এবং আমাদের দাবি দেওয়া এবারের প্রেস ব্রিফিং এ আপনার মাহমুদুর রহমান মান্না ভাই থাকবে, জুনায়েদ সাকিব ভাই থাকবে, আরো অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ থাকবে। এবং এই সংবাদ সম্মেলনের মাধ্যমে, এই প্রেস ব্রিফিং এর মাধ্যমে আমরা সরকারকে একটা আলটিমেটাম দেব যে ডিসেম্বরের মধ্যে যদি পে স্কেলের প্রজ্ঞাপন না হয়, তাহলে কিন্তু জানুয়ারি থেকে আমরা কর্মবিরতিতে যেতে বাধ্য হব। কারণ যদি নির্বাচনের পরে আমাদের এই পে স্কেল বাস্তবায়ন চলে যায়, তাহলে আমরা আর পে স্কেলের মুখ দেখব না 10 বছরে। যদি এই পে স্কেলের প্রজ্ঞাপন এই সরকার না দেয়, নির্বাচনের পরে যায়, তাহলে আমরা আর আগামী 10 বছরের মধ্যে পে স্কেল চোখে দেখব না ভাই। লিখে রাখেন, কাগজে লিখে রাখেন। আমি বললাম তাহলে আপনারা আগামী 10 বছরের মধ্যে আর পে স্কেল পাবেন না, পে স্কেল চোখে দেখবেন না। সহযোগিতা করার জন্য
টাকা লাগে না, আত্মা লাগে, আত্মা। সহযোগিতা করার জন্য আত্মা লাগে। যাদের মন থাকে তাদের কাছে 2 টাকা থাকলে সে সেখান থেকে 1 টাকা পাঠাইয়া দেয়, যে ভাই আপনারা কষ্ট করতেছেন, আমরা যেতে পারতেছি না, আমরা করতে পারতেছি না, এই নিন সাহায্য দিলাম, আপনারা কাজ আগাইয়ে নেন, আপনারা চালাইয়া যান। কিন্তু সেই মন মানসিকতা কারো নেই, সেই মন মানসিকতা কারো নেই ভাই। এই কারণে আমরা দাবি দেওয়াগুলি বাস্তবায়নে আগাতে পারি না। আমাদের কর্মচারীরা আমাদেরকে সহযোগিতা করে না, আমাদের কর্মচারীরা আমাদেরকে সহযোগিতা করে না। আমি কখন শক্তি পাবো জানেন? আমাদের শক্তি কারা? আমাদের শক্তি হচ্ছেন আপনারা, আমাদের শক্তি হচ্ছেন আপনারা। আজকে যদি আমাকে এই দাবি দেওয়া, এই যে সামনের সারিতে এসে দাবি দেওয়া প্রচার করছি, আজকে যদি আমাকে পুলিশ গ্রেপ্তার করে, আপনারা কেউ আসবেন না যে মালেক ভাইকে এটা করছে, আমরা তার পক্ষে দাঁড়াই, তাকে যাতে করা হয়, ছেড়ে দেওয়া হয়। আপনারা কেউ দাঁড়াবেন না, তখন কেউ দাঁড়াবেন না। আপনাদের মধ্যে অনেকেই বলবেন ভালো হয়েছে, শালা বেশি বকবক করে। এটা হচ্ছেন আপনারা। আপনাদের জন্য আমরা এত কিছু করতে পারতেছি, আপনারা সামান্য সামান্য অর্থ দিয়ে আপনারা আমাদের পাশে সহযোগিতা করতে পারেন না। এটা আমাদের লজ্জা লাগে বলতে। আপনাদেরকে বারবার কেন বলবো? আরে ভাই, আমাকে যদি কেউ বলতো যে মালিক ভাই আমাদের আর্থিক সহযোগিতা লাগবে, আমার বেতন বৃদ্ধি করা দরকার, আমি চেষ্টা করতাম আমার বেতনের অর্ধেকটা দিয়ে দিতে। কারণ আমি 1 মাস কষ্ট করব, 5 বছর ভালো থাকবো। আমি 1 মাস কষ্ট করব, হয়তো 1000, 2000 বা 5000 টাকা আমি যদি সংগঠনে দেই, আমি 1 মাস কষ্ট করব। 1 মাসে আমি পোলাও মাংস খাবো না, গরুর মাংস খাবো না, আমি কষ্ট করব, সবজি খাবো। কিন্তু আমি 5 বছর দাবিটা যদি বাস্তবায়ন হয় আমাদের উছিলায়, আপনাদের উছিলায়, আপনাদের সহযোগিতায়, তাহলে আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন। ঠিক আছে? আগামী 5 বছর আপনারা ভালো থাকবেন। এই যে আরেক দালাল আসছে, এই যে নাজমুল লিখেছেন নাটক, দেখছেন? এই যে আমি কমেন্টটা, তাকে আপনারা একটু ধোলাই দেন। এই যে নাজমুল, আমি কমেন্টটা পিন করে দিলাম, দেখেন সে লিখছে কি নাটক। কে নাটক করছে? আপনারা একটু জিজ্ঞেস করেন নাজমুলকে জিজ্ঞেস করেন যে কে নাটক করছে, একটু জিজ্ঞেস করেন। এরকম 2-1টা কুলাঙ্গার এসে আমাদের মন মানসিকতাকে নষ্ট করে দেয়। দেখবেন যে আমাদের দাবির বাধার পথে কয়েকটা কুলাঙ্গার আছে, জাতির শত্রু। এরা হচ্ছে জাতীয় শত্রু। এরা 2টা কথা কখনো বলে না দাবির পক্ষে, কাউকে বলতেও দেয় না, এবং তাদেরকে ইনসাল্ট করে। এরা হচ্ছে কুলাঙ্গার, জাতির কুলাঙ্গার, এবং এরা হচ্ছে কর্মচারীদের শত্রু। এরা হচ্ছে জাতীয় শত্রু। আমি আপনাদেরকে ব্যাখ্যা করে দিলাম যে দেখবেন এরা কাউকে নিজেরা বলে না, কারণ এবং এরা অন্য কাউকে বলতেও দেয় না। ঠিক আছে? তারা লাইভে এসে এই সমস্ত 2-1টা মানে এমন 2-1টা কমেন্টস করে যেগুলি সহ্য করার মতো না। সোহেল রানা সাব্বির লিখেছেন, ঠিক ডিসেম্বর 25-এর মধ্যে প্রজ্ঞাপন চাই, ফুলের প্রজাপতি, দোয়া ও শুভকামনা রইল। ফারুক হোসেন লিখেছেন, সঠিক কথা বলেছেন ভাই। সুমন মিয়া লিখেছেন সঠিক উত্তর, ধন্যবাদ। শাহ আলম ভাই লিখেছেন, মালিক ভাই আমি মোহাম্মদ শাহ আলম, সরকার কৃষি অফিস। $500 পাঠিয়ে দিলাম, অনেক ধন্যবাদ শাহ আলম ভাই। এমডি শাহিনুল ইসলাম, দাদু কেমন আছেন? আলামিন আজমির, আলহামদুলিল্লাহ ভালো আছি। নাজমুল ভাই আপনি তাহলে কিভাবে? এমডি পলাশ, নাজমুল ভাই আপনি তাহলে কিভাবে বিশেষ সুবিধা পাইলেন 15%? এমডি পলাশ ভাই কমেন্টটা কাকে উদ্দেশ্য করে বললেন? নাসরিন সুলতানা লিখেছেন, ইউ আর রাইট। শাহ আলম শাহ লিখেছেন, সে পাবনা পালিয়ে আসছে। জসিমউদ্দিন মল্লিক,
এত বড় ক্ষতির জন্যই সরকারি চাকরিজীবীদের কোনো সুন্দরী মেয়েরা বিয়ে করতে চায় না মালিক ভাই। একদম ঠিক কথা বলেছেন। দেখে না, সুন্দরী মেয়েরা বলে আমার বয়ফ্রেন্ড 5 লাখ টাকা দেয়, ঠিক আছে, তো তাদেরকে রাইখা আপনাদেরকে কেন বিয়ে করবে, আমাদেরকে কেন বিয়ে করবে? সরকারি কর্মচারীদের বেল নাই। আব্দুর রৌফ, ডিসেম্বরের ভিতরে প্রজ্ঞাপন চাই। খুলনা থেকে দেখছি। হানি মারিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রাজু ভা এখন লিখেছেন মানসিক রোগী মনে হয়। ঠিক বলেছেন। আমরা নাটক করি না ভাই, আমরা মানুষের কষ্টের কথাগুলি তুলে ধরি। আমরা মানুষের কষ্টের কথাগুলি তুলে ধরি। আপনারা হয়তো মূল্যায়ন করেন না, ঠিক আছে, আপনারা হয়তো মূল্যায়ন করেন না, আপনারা হয়তো মূল্যায়ন করেন না, তাই আপনারা বুঝতে পারতেছেন না। যদি আপনারা এই কষ্টগুলি করতেন তাহলে বুঝতেন, ঠিক আছে, তাহলে বুঝতেন যে কষ্টটা কি জিনিস। আমি ব্যক্তিগতভাবে আপনার জন্য অন্তর থেকে দোয়া করি এবং আপনার সাথে একমত। শাহাদাত হোসেন ভাই, আপনার প্রতি শুভকামনা। আলামিন আজমির ভাই বগুড়া থেকে দেখছে। ঘরে বসে থাকলে কখনো দাবি বাস্তবায়ন হবে না, সেলিম ভুইয়া লিখেছেন। আজকে দেখেন, আমি নাম উল্লেখ করে বলি যে 11 থেকে 20 ফোরামের যারা অ্যাক্টিভ নেতা ছিল আজকে তারা কোথায়? কেন তাদের আজকে অ্যাক্টিভনেস নেই? কেন তারা আজকে কর্মচারীদের পক্ষে দাবি দেওয়ার প্রস্তাবনাগুলা পে কমিশনে জমা দিচ্ছে না? আপনারা মনে করেন না যে একটা সংগঠন থেকে যদি সরকারের কাছে দাবি দেওয়া প্রস্তাবনা আকারে জমা দিল, আর কেউ যদি না দেয়, তাহলে আমাদের দাবি দেওয়াগুলি কিভাবে, আমাদের দাবি দেওয়াগুলি কিভাবে তাহলে সরকার গুরুত্ব দিবে বলেন? আমাদের দাবি দেওয়াগুলি তখনই গুরুত্ব দিবে যখন আপনারা বেশি বেশি প্রচার করবেন এবং যখন আমাদের দাবি দেওয়াগুলি আরো অনেক সংগঠন এই একই দাবি দেওয়াগুলি প্রস্তাব আকারে কমিশনে জমা দিবে। তাই আমরা চাই অতি দ্রুত সময়ের মধ্যে, আমি এখনো আহ্বান করছি সকল পেশাজীবী সংগঠনগুলোকে, আমি আহ্বান করব আপনারা এই দ্রুত সময়ের মধ্যে আপনারা এই দাবির প্রস্তাবনাগুলি, কর্মচারীদের দাবি দেওয়ার কথাগুলি প্রস্তাব আকারে পে কমিশনে জমা দিন। তাহলে আমাদের দাবির কথাগুলি আরো বেশি জোরালো হবে, আরো বেশি গতিশীল হবে। এবং সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করব, আগামী ডিসেম্বরের মধ্যেই আমরা প্রজ্ঞাপন চাই। কোনো আশ্বাস নয়, কোনো বিশ্বাস নয়, আমরা চাই প্রজ্ঞাপন, আমরা চাই প্রজ্ঞাপন। কারণ আপনারা ভালো করে জানেন, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এই থাকা অবস্থায় যদি আমরা এই প্রজ্ঞাপন বা আমাদের এই পে স্কেল আদায় করতে না পারি, তাহলে কিন্তু আমরা আগামী 10 বছরের জন্য পিছিয়ে যাব। কারণ আগামী নির্বাচিত সরকার কারা আসবে জানি না, তারা এসেই যে আমাদেরকে পে স্কেল দিবে এটা ভাবাটা বোকামি। তাই এই সরকারের অধীনে থেকেই, এই সরকারের আমলেই আমাদেরকে এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। যেভাবে হোক আমাদের এই পে স্কেল বাস্তবায়ন করতে হবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, কোনো দাবির বিষয় নিয়ে আমরা পোস্ট করলে আপনারা ঐক্যবদ্ধভাবে সবাই একযোগে সেই দাবির কথাগুলি শেয়ার করবেন, লাইক দিবেন এবং দাবিগুলির পক্ষে বেশি বেশি করে কমেন্টস করবেন যে বাস্তবায়ন চাই। এমনি জমশিদ হুদা লিখেছেন, আপনাদের সবার কাছে একটা অনুরোধ যে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন, নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসুন। অনেক ধন্যবাদ। মিরাজুল ইসলাম, 1:4 অনুপাতে আমরা বেতন ভাতা চাই, ডিসেম্বরের মধ্যে চাই। আমরা জানুয়ারি 26 থেকে পে স্কেল কার্যকর চাই। ওয়েশ কুরুনি লিখেছেন, মালিক ভাই আপনার কথার সাথে আমরা 14 লক্ষ প্রজাতন্ত্রের কর্মচারী একমত। তাই আমরা চাই ডিসেম্বরের মধ্যে সরকার যদি আমাদের প্রজ্ঞাপন বাস্তবায়ন না করে, তাহলে আমরা আগামী জানুয়ারি মাস থেকে কর্মস্থল ত্যাগ করব, কর্মবিরতিতে যাব ইনশাআল্লাহ। জানুয়ারি 26 থেকে নবম পে স্কেল কার্যকর করতে হবে, কারণ দলীয় সরকার ক্ষমতা অধিষ্ঠিত হলে কোনো পে স্কেল আর হবে না। চিকিৎসা ভাতার পরিমাণ বৃদ্ধি করে ন্যূনতম 5,000 করতে হবে। আমরা 10,000 টাকা চেয়েছি ভাই, এবং পেনশন গ্র্যাচুইটি 90% জায়গায় আমরা 100% চাই ইনশাআল্লাহ। আমরা চাই প্রজ্ঞাপন এবং ডিসেম্বরের মধ্যে।
আমরা আগামীকালকের মধ্যে আপনারা যে যতটুকু সহযোগিতা করার আপনারা আগামীকাল দুপুরের মধ্যে করবেন। যদি আমরা কাঙ্ক্ষিত কালেকশনটা পাই তাহলে অবশ্যই শনিবারে আমাদের ইনশাআল্লাহ প্রোগ্রাম হবে। আপনারা সবাই একটু এগিয়ে আসুন। ব্রিলিয়ান রিসার্চ পয়েন্ট লিখেছেন, ভাই একটা প্রশ্ন ছিল, এই সরকার কি চাইলেই পে স্কেল কার্যকর করে যেতে পারবে? যদি সরকার চায় অবশ্যই পারবে, 100% পারবে। কেননা এই সরকার এই যে গত জুলাইতে তারা বাজেট যদি প্রণয়ন করতে পারে, যে সরকার বাজেট ঘোষণা করতে পারে, যে সরকার বাজেট দিতে পারে, সে সরকার পে স্কেলও বাস্তবায়ন করতে পারবে। এবং আগামী যে বাজেট, সেই বাজেট যদি এই সরকার বাস্তবায়ন করতে পারে তাহলে এই সরকার পে স্কেলও বাস্তবায়ন করতে পারবে ইনশাআল্লাহ। সব ক্ষমতাই সরকারের থাকে। স্যার আপনার কথায় আমরা একমত। এমডি বাদল, যতটুকু সম্ভব ভাই চেষ্টা করলাম, এগিয়ে যান, ইনশাআল্লাহ জয় হবে। রায়হানুল ইসলাম, যারা সহায়তা পাঠাচ্ছেন বা সহায়তা করছেন সকলের কাছে আমরা কৃতজ্ঞ, চিরকৃতজ্ঞ। আপনাদের সহযোগিতায় যদি এবারের এই প্রোগ্রাম আমরা সফল করতে পারি তাহলে তার সমস্ত কৃতিত্ব থাকবে আপনাদের, সমস্ত কৃতিত্ব থাকবে আপনাদের। এবং আমরা দাবি দেওয়াগুলি, যে দাবি দেওয়া চাচ্ছি, এই দাবি দেওয়াগুলি বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে এগিয়ে আসা উচিত, সবাইকে এগিয়ে আসা উচিত। সর্বনিম্ন বেতন 35,000 টাকা দাবি জানাচ্ছি। চানু মিয়া, আসসালামু আলাইকুম ভাই, আপনি সবার জন্য দিনরাত পরিশ্রম করছেন। পরিশ্রম করছি, কিন্তু আপনাদের কাছে তো তার মূল্যায়ন পাচ্ছি না, আপনাদের কাছে তো মূল্যায়ন পাচ্ছি না ভাই। আপনারা আমাদের দাবিগুলি প্রচার করতে হবে, বেশি বেশি করে প্রচার করতে হবে। আমরা এত 14 লক্ষ কর্মচারী, আমরা যদি 1 লক্ষ মানুষের কথা বাদ দিলাম, 1 লক্ষ মানুষ না, আমরা যদি 10,000 কর্মচারীও আমাদের এই দাবির কথাগুলি আমরা যদি প্রচার করি, তুলে ধরি, একটা দাবির পোস্ট যদি 10,000 শেয়ার হয় তাহলে সেটা অবশ্যই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাবে। কিন্তু আমাদের সেই দাবিটা, সেই কাঙ্ক্ষিত চাওয়াটা কখনোই পূরণ হয় না। কখনোই আমাদের কোনো দাবি 10,000 শেয়ার হয়নি, কখনোই আমাদের দাবিগুলি 10,000 শেয়ার হয়নি, আজ পর্যন্ত হয়নি। আজ পর্যন্ত কোনো দাবির পোস্টে আমাদের 10,000 কর্মচারী লাইক প্রদান করেনি। ভাই সংগ্রামের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার নাম্বারটা দেন, আপনার সাথে কথা বলতে চাই। আমার সাথে কথা কি বলবেন ভাই, সারাদিনই মানুষ ফোন দিতে থাকে, সারাদিনই মানুষ ফোন দিতে থাকে। মোবাইল স্ক্রিনে দেখেন আমার একটা নাম্বার দেয়া আছে। রওজা মনি, ভাই সংগ্রামের জন্য আপনাকে ধন্যবাদ। তো কেন আমার নাম্বার দিলে কি সমস্যা? কেন সেফ নাকি? নাম্বার দিয়ে কি আমার ব্ল্যাকমেল করবে? তা আমি যদি নাম্বার না দেই তাহলে আমার কলিগরা কষ্ট, মানে না না, এটা কোনো বিষয় না বাবা, না। আপনার কষ্ট সফল হবে ইনশাআল্লাহ। প্রফেসর ডক্টর ইউনূস স্যার একজন মানবিক মানুষ, তিনি অবশ্যই ডিসেম্বরের বেতন স্কেল বাস্তবায়ন করবেন বলে বিশ্বাস করি। আচ্ছা, দাবি ঠিক আছে ভাই। গশির রহমান, আর 10 মিনিট লাইভে থাকবো, লাইভে লোক সংখ্যা কমে আসতেছে, ঠিক আছে? আপনারা সবাই বেশি বেশি করে দাবির কথাগুলি প্রচার করবেন, দাবিগুলি কমেন্টস করবেন। আমরা কি চাই, আমরা যা চাচ্ছি সেটা আপনারা বেশি বেশি করে প্রচার করবেন। যে দাবিগুলি আপনারা চাচ্ছেন, যে দাবিগুলি বাস্তবায়ন হবে বা যে দাবিগুলি আমরা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করছি, সেই দাবির কথাগুলি বেশি বেশি করে প্রচার করতে হবে, বেশি বেশি করে তুলে ধরতে হবে। ভাই যারা আপনাদের প্রতি আস্থা রাখে এবং ভালোবাসে, আমরা তারাই লাইভ দেখি, এটা 100%। যারা আমাদের উপরে ভরসা করে আর আমাদের দাবি দেওয়াগুলি প্রচার করে, আপনারা যারা আমার লাইভ দেখেন, আপনারা যারা আমার লাইভে আসেন, তারাই বিশেষ করে আমার দাবি দেওয়াগুলি প্রচার করেন। মালিক ভাই নাম্বার দিতে ভয় পাচ্ছে আপনাকে, কিন্তু ঘরে উঠাবে না। না না ভাবি না, আমার মেয়ে বলতেছে, আমার মেয়ে বলতেছে বাবা তুমি যে এভাবে নাম্বার দিচ্ছ এটা তো ঠিক না, সেফ না। আমি যদি নাম্বার না দেই তাহলে আমার যারা
কর্মী আছে, আমার যারা নেতা কর্মী আছে তারা যোগাযোগ করবে কিভাবে? কোনো সমস্যা নাই বাবা, যারা নেতা হতে হলে তাদের ভয় করলে চলবে না। আমি তো, তোমার বাবা তো ভয় করে না কোনো কিছুতে, এক আল্লাহরে ছাড়া কাউকে ভয় করে না, কারণ আমি তো কখনো অন্যায় কথা বলি না, আমি তো কর্মচারীদের পক্ষে কথা বলি। তুমি যাও। তো আপনাদের কাছে সবিনয় অনুরোধ করছি, নীরব ভাই ভোলা থেকে দেখছেন, শাহজাহান নীরব ভাই, শাহজাহান নীরব ভাই আমার বিকাশের স্ক্রিনের নাম্বারটা দেখতে পাচ্ছেন, অবশ্যই সেখানে কেন লিখেছি, কি জন্য লিখেছি এটা আপনাদের বোঝা উচিত। শাহজাহান নীরব ভাই, প্লিজ হেল্প মি, হেল্প আস। আর আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই দাবি দেওয়াগুলি, সরকারি চাকরি যতদিন থাকবে দাবি দেওয়াগুলি ততদিন থাকবে। আপনারা সবাই, আমি বলেছিলাম যে প্রতিটি জেলা উপজেলায় আমাদের এই ফেডারেশনের শাখা কমিটি আপনারা গঠন করেন। আর একটা কথা আপনাদের জানা উচিত যে বাংলাদেশে যত সংগঠন রয়েছে বর্তমানে, তার মধ্যে একমাত্র বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনই হচ্ছে বেসিক সংগঠন, যে সংগঠনগুলি প্রতি মাসে একটা করে সভা করে। আর কোনো সংগঠন কিন্তু মাসিক সভা করে না, কারণ তাদের বেসিক সংগঠন নাই, তাদের বেসিক সংগঠন নাই। একমাত্র সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনেরই কিন্তু বাংলাদেশ সমাজ সেবা থেকে ছাড়প্রাপ্ত পাওয়া সংগঠন। তাই আপনারা সবাই এই বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের শাখা কমিটি গঠন করুন। প্রতিটি জেলা উপজেলায় আপনারা শাখা কমিটি গঠন করুন। শাখা কমিটি গঠন করলে আমাদের দাবি দেওয়াগুলি আরো জোরালো হবে, আরো বেগবান হবে। এক সরকারি চাকরি যখন নিয়েছেন, সরকারি চাকরি যতদিন থাকবে দাবি দেওয়া কিন্তু ততদিনই থাকবে, একটার পর একটা দাবি দেওয়া থাকবে। এই পে স্কেল বাস্তবায়ন হয়ে গেলে এটাই কিন্তু আমাদের শেষ দাবি না, এরপর দেখবেন আরো অনেক দাবি দেওয়া আসবে। তাই এই দাবি দেওয়াগুলি বাস্তবায়নের জন্য আমরা বিভিন্ন জেলা উপজেলায় আমরা শাখা কমিটি গঠন করার জন্য বলেছি। আপনারা আজ পর্যন্ত কেউ কোনো জেলায়, কোনো উপজেলায় আপনারা একটা শাখা কমিটি গঠন করে আমাদেরকে উপহার দিতে পারেননি। এটা আমাদের ব্যর্থতা না আপনাদের দুর্বলতা আমরা বুঝতে পারছি না। আমরা প্রতিটি জেলা উপজেলায় আমরা আপনাদেরকে বলেছি, আপনারা যারা অ্যাক্টিভ আছে, যারা সংগঠন করতে চায়, তাদেরকে নিয়ে আপনারা কমিটি গঠন করুন। সেটা 25 সদস্যের হতে পারে, 21 সদস্যের হতে পারে, যেখানে যে রকমের লোকজন সে অনুযায়ী অল্প সংখ্যক লোক নিয়ে কমিটি করলে সেই কমিটিগুলি ভালো হয়। কারণ অধিক সংখ্যক লোক নিয়ে কমিটি করলে সেই কমিটির মিটিংয়ে কোরাম পূরণ হয় না, অনেক বেশি মতামত থাকে। তাই 25 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করলে এটাই সবচেয়ে মঙ্গল। আপনারা প্রতিটি জেলা উপজেলায় আপনার অফিসে কারা অ্যাক্টিভ আছে, আপনার অফিসে কারা কর্মরত আছে সেটা কিন্তু আমরা জানি না। আপনার অফিসে কারা নেতৃত্ব দিতে চায়, কারো নেতৃত্ব দেওয়ার গুণ আছে, সেগুলি আপনারা জানেন। তাদের সমন্বয়ে আপনারা কমিটি গঠন করুন। প্লিজ দয়া করে আপনারা প্রতিটি জেলা উপজেলায় কমিটি গঠন করুন। কমিটি গঠন করে আমাদেরকে জানান, আমরা আপনাদের কমিটিগুলি অনুমোদন করে দিব। আমরা আপনাদেরকে কমিটির অনুমোদন করে আমাদের সাথে সামিল করে নিব। আমরা চাই আমাদের প্রত্যেকটা জেলায় আমাদের কমিটি থাক, আমরা চাই আমাদের প্রত্যেকটা উপজেলায় আমাদের ফেডারেশনের কমিটি থাক, কিন্তু আপনারা সবাই এগিয়ে আসতেছেন না। স্বপ্ন ছোঁয়া ভালোবাসা, সর্বনিম্ন 35,000 টাকা দাবি জানাচ্ছি। শাহ আলম ভাই লিখেছেন 12টি গ্রেড বাস্তবায়ন চাই, ব্লক পোস্ট বাতিল চাই, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতি চাই। খুব সুন্দর একটা কমেন্টস, অনেক ধন্যবাদ। আরেকটা জিনিস আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে সরকার চাকরি যতদিন থাকবে ততদিন ইনক্রিমেন্ট দিতে হবে। যতদিন চাকরি থাকবে ততদিন ইনক্রিমেন্ট থাকবে। কোনো ধাপ মানি না, কোনো ধাপ চাই না, শেষ ধাপ লাস্ট ধাপ এরকম কোনো আমরা ধাপ চাই না। আমরা চাই যতদিন চাকরি থাকবে ততদিন যেন ইনক্রিমেন্ট থাকে, যতদিন চাকরি থাকবে ততদিন যেন ইনক্রিমেন্ট থাকবে। মেয়েরা বেশি বাবাকে ভালোবাসে তো তাই ভয় পাচ্ছে, স্বাভাবিক কথা। মেয়েরা মনে করতেছে বাবা নাম্বার দিয়ে দিতেছে, আবার কি না কি হয়। চানু মিয়া লিখেছেন, একজন লিখেছে আপনি নাকি নাটক করতেছেন, তার দাঁত ভাঙা জবাব দেন। ভাই তার জবাব আপনারা দেন, আমি দিলে
সেটা কেমন হয়? আপনারা যদি দাঁত ভাঙা জবাব দেন সেটা সবচাইতে মানে উপযুক্ত জবাব, তাই না? সম্মানিত মালিক ভাই, আমরা যদি আপনার সাথে কথা বলতে চাই তাহলে বিকাশ নাম্বারে ফোন করলে কি কথা বলা যাবে একটু জানাবেন। অবশ্যই যাবে। এই নাম্বারটা সবসময় আমার সাথে থাকে। আমার এই নাম্বারে বিকাশ আছে, নগদ আছে, হোয়াটসঅ্যাপ আছে এবং এই নাম্বারটা আমার সাথে থাকে। সমস্যা নাই, আপনারা এই নাম্বারে ফোন দিলে আমাকে পাবেন। আপনারা সবসময় পাবেন। আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে, এই নাম্বারে বিকাশ আছে, এই নাম্বারে নগদও আছে। আমরা আমাদের ফেডারেশনের সংগঠনের কাজে আমরা আমার এই নাম্বারটা ব্যবহার করি। যতদিন চাকরি থাকবে ততদিন আমরা ইনক্রিমেন্ট চাই। এসকে আব্দুর রাশেদ ভাই লিখেছেন, নাজমুল লাইভে আসলেই ব্লক করে দেবেন সব সময়। আচ্ছা আচ্ছা, কিছু লোক আছে এগুলা ফালতু, কিন্তু তাদের কমেন্টস দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। মাবিয়া খাতুন লিখেছেন, সিনিয়র চাকরিজীবীদের কারো সন্তান 22-23 বছরের নিচে নেই, সুতরাং তারা শিক্ষা ভাতা থেকে বঞ্চিত হবেন, এ ব্যাপারে কিছু নেই। যতদিন শিক্ষা থাকবে ততদিন শিক্ষা ভাতা চাই। যতদিন শিক্ষা থাকবে, যতদিন অধ্যয়নরত অবস্থায় থাকবে, সন্তান যতদিন অধ্যয়নরত অবস্থায় থাকবে ততদিন তার শিক্ষা ভাতা চাই। যতদিন সন্তান অধ্যয়নরত অবস্থায় থাকবে, পড়াশোনা অবস্থায় থাকবে, ততদিন আমরা শিক্ষা ভাতা চাই। ঠিক আছে? যতদিন আমরা একটা দাবি সবাই আমরা তুলে ধরি, যতদিন আমাদের সন্তান পড়াশোনার মধ্যে থাকবে ততদিন আমরা শিক্ষা ভাতা চাই। মনে থাকে না তো, এই জন্য এটা লিখে রাখলাম আর কি। যতদিন আমাদের ছেলেমেয়েরা অধ্যয়নরত অবস্থায় থাকবে, যতদিন আমাদের ছেলেমেয়েরা অধ্যয়নরত অবস্থায় থাকবে ততদিনই আমরা শিক্ষা ভাতা চাই। গতকালকে আপনাকে সালাম দিয়েছিলাম ভাই, কোনো উত্তর দেননি। এম ইউ আহমেদ,
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, সবসময় আমি আপনাদের কমেন্টস দেখতে পারি না, পড়তে পারি না, এজন্য আপনারা কেউ মনে কিছু রাখবেন না। সবার কমেন্ট পড়া সম্ভব হয় না, সবার কমেন্ট আমার সামনে আসে না। প্লিজ দয়া করে যে যার মতো সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমি কিন্তু পাঠিয়ে দিয়েছি, আপনারা যত তাড়াতাড়ি পাঠাবেন সমাবেশ তত তাড়াতাড়ি হবে। কারণ আপনারা জানেন যে সশস্ত্র বাহিনী কিন্তু আগামী মাসে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দিবে। আমরাও চাই আগামী মাসের মধ্যে হয়তো আমাদের পে কমিশনও চূড়ান্ত রিপোর্ট সরকারের কাছে জমা দিবে। তাই চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার আগেই যদি আমাদের দাবি দেওয়ার কথাগুলি আমরা উপস্থাপন করতে না পারি, চূড়ান্ত রিপোর্ট কমিশন সরকারের কাছে জমা দেওয়ার আগেই যদি আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি প্রচার করতে না পারি, বেশি বেশি তুলে ধরতে না পারি, তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত দাবি দেওয়া পূরণ হবে না, কাঙ্ক্ষিত দাবি দেওয়াগুলি পূরণ হবে না। তাই আমরা প্রতিদিন বেশি বেশি করে আমাদের দাবি দেওয়ার কথাগুলি প্রচার করব। সবাই মিলে আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি প্রচার করব। প্রিয় বন্ধুরা, আজকের মতো আমি লাইভটা শেষ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আবার আপনাদের সাথে শুক্রবারে আমরা লাইভে কথা বলবো ইনশাআল্লাহ। তখন ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার আলাপ আলোচনা হবে। তাই আপনাদেরকে বলবো, আপনারা সবসময় আমাদের সাথে আছেন, থাকবেন। বাংলাদেশ আর কোনো সংগঠন থাক আর না থাক, সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের সাথে আছে। আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন আপনাদের সাথে আছে, ইনশাআল্লাহ থাকবে। অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে। আপনারাও আমাদের সাথে থাকবেন। আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি করে প্রচার করবেন, ঠিক আছে? আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি করে আপনারা প্রচার করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আর আমার জন্য সবাই দোয়া করবেন, যাতে আপনাদের জন্য কাজ করতে পারি। কর্মচারীদের দাবি দেওয়ার কথাগুলি আমরা যাতে বেশি বেশি করে তুলে ধরার জন্য আমরা আপনাদের জন্য কাজ করতে পারি। সেজন্য আমাদের সুস্থ থাকা, যাতে আল্লাহ সুস্থ রাখে, এই দোয়া চাই আপনাদের কাছে ইনশাআল্লাহ। ইমদাদুল হক কত তারিখ সমাবেশ করবেন? সমাবেশ না, আমরা একটা প্রেস ব্রিফিং করব। প্রেস ব্রিফিং করে সেখানে আমাদের দাবি দেওয়ার কথাগুলি তুলে ধরার চেষ্টা করছি। যদি এই প্রেস ব্রিফিং করতে আমাদের কমপক্ষে 25-30 হাজার টাকার দরকার। কারণ প্রেস ক্লাবের একটা হল ভাড়াই আছে 15,000 টাকা। প্রেস ক্লাবে একটা হলের ভাড়াই আছে 15,000 টাকা, ঠিক আছে? তারপরে সাউন্ড সিস্টেম ভাড়া, তারপরে ফেস্টুন লাগে, ব্যানার লাগে, নাস্তা, অতিথি যারা আসে তাদের জন্য নাস্তা পানি লাগে, এবং যারা মিডিয়া আসে তাদেরকে টাকা না দিলে কোনো মিডিয়া প্রচার করে না। এজন্য মিডিয়াদের জন্য আলাদা একটা বাজেট রাখতে হয়, যাতে মিডিয়ারা আমাদের দাবির কথাগুলি প্রচার করেন। কারণ এই মুহূর্তে আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি প্রচার করা দরকার, সরকারের নজরে আনা দরকার। এজন্য আমাদের দাবি দেওয়ার কথাগুলি বেশি বেশি প্রচার করা দরকার। আর এজন্য আমরা তো প্রচার করছি, আপনারা তো প্রচার করছেন, এরপরও মিডিয়ার মাধ্যমে প্রচার করাটা দরকার। আপনারা বেশি বেশি করে আমাদের দাবির কথাগুলি যদি সবাই প্রচার করত, তাহলে মিডিয়ার প্রয়োজন হতো না। কিন্তু আপনারা তো আমাদের দাবির কথাগুলি সবাই শেয়ার করেন না, আমাদের দাবির কথাগুলি তো সবাই প্রচার করেন না। মিটিংটা কত তারিখ করবেন সেটা এখনো নির্ধারিত নয়। আমাদের আগে টাকা কালেকশন করতে হবে। টাকা যদি উঠে তাহলে আমরা 2-1 দিনের মধ্যে করব, আর যদি টাকাটা না ওঠে তাহলে হয়তো একটু দেরি হতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।